রাত প্রায় 2টা বাজে। একটা হাসপাতালের মর্গের সামনে এসে দাঁড়ালো থানার সদ্য জয়েন হয়ে আসা এএসআই নাসিম আহমেদ। বয়স হবে 24-25। সাথে মোমিন চৌধুরী ও তার স্ত্রী দোলা। মর্গের সামনে একজন নাইট গার্ড চেয়ারে হেলান দিয়ে ঘুমাচ্ছে। মোমিন চৌধুরী বলল, এ কি অফিসার, আপনি আমাদের হাসপাতালের কথা বলে মর্গে নিয়ে আসলেন কেন? আপনার ছেলে সম্পর্কে যেমন তথ্য দিয়েছিলেন আপনারা, আমাদের কাছে ঠিক তেমনই একজনের ডেড বডি পাওয়া গেছে। এখানে আপনাদের নিয়ে আসার কারণ হলো সেই ডেড বডিটি শনাক্ত করা। দোলা চৌধুরী বলল, এসব কি বলছেন আপনি? আমাদের ছেলেকে আমরা পড়াশোনার জন্য হোস্টেলে পাঠিয়েছিলাম, সে মারা যাবে কেন? আপনারা ভালো করে আমার ছেলেকে খুঁজুন, হতে পারে ও অন্য কোথাও আছে। সেটা তো আমরা করবই ম্যাম, তবে তার আগেই বডিটি আগে চেক করা দরকার। ঠিক আছে, চলুন তাহলে। মর্গে প্রবেশ করার পর সবাই লাশের সামনে আসলো। লাশটির মুখের উপরে কাপড়টি সরিয়ে দিলেন। মুখের উপরে কাপড় সরাতেই নিজের ছেলের মৃতদেহকে দেখে কান্নায় ভেঙে পড়েন দোলা। মোমিন চৌধুরী নিজের ছেলেকে এভাবে দেখে নিজেকে সামলাতে না পেরে নাসিমের কলার চেপে ধরে বলে উঠলেন, এসব কি অফিসার? আপনি আমাদের হাসপাতালের কথা বলে প্রথমে এখানে নিয়ে আসলেন, এখন আবার দেখাচ্ছেন আমাদের ছেলের মৃত লাশ। আমরা তাকে হোস্টেলে পড়ার জন্য পাঠিয়েছিলাম, সে মারা গেল কিভাবে? নাসিমের শার্টের কলার ধরায় সে অনেকটা বিরক্তি নিয়ে মোমিন চৌধুরীর হাত নিজের কলার থেকে সরিয়ে নিয়ে নিজেকে সামনে বললেন, দেখুন মোমিন সাহেব, আপনার অবস্থা আমি বুঝতে পারছি, তাই বলে এটা নয় যে আপনি একজন অন ডিউটি অফিসারের কলার ধরবেন। আপনার ছেলের ডেড বডিটা আমরা হোস্টেলের পেছনে জঙ্গলে পেয়েছি। ফরেনসিক রিপোর্টের জন্য আপনাদের ছেলেকে কালকে ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। এরপর আমরা শনাক্ত করতে পারবো আপনাদের ছেলের মৃত্যুর রহস্য কি। এমন সময় মর্গের বাহিরে থাকা নাইট গার্ডটি হা হা করে হেসে উঠল। ভেতরে সবাই তার হাসি শুনে মর্গের বাহিরে চলে আসলো। নাইট গার্ড তখনও হাসছে। তার হাসিটা এতটাই ভয়ঙ্কর ছিল যে নাসিম নিজেও কিছুক্ষণের জন্য ভয় পেয়ে যায়। এরপর নিজেকে সামনে নিয়ে ধমকের সুরে বলল, এসব কি? এটা মর্গ, এখানে এরকম বিদঘুটে ভাবে হাসার কারণ কি? আপনার কথা শুনেই হাসলাম স্যার, আমি কি কোনো হাসির কথা বলেছি? এই যে বললেন এই মৃত্যুর রহস্য বের করবেন, তাই আর কি। তো এর মধ্যে হাসির কি আছে? স্যার, আপনি এলাকায় নতুন, আপনি হয়তো কিছুই জানেন না যে হোস্টেলে এই ছেলেটি মারা গেছে, এর আগেও সেই হোস্টেলে আরো অনেকেই মারা গেছে, আর সবার মৃত্যু এই সেম ভাবেই হয়েছে। প্রায় 3 বছর ধরে এই মৃত্যুর খেলা হয়ে যাচ্ছে। যে অফিসার এই মৃত্যুর রহস্য ভেদ করার চেষ্টা করেছে তারাও মারা গেছে ঠিক একইভাবে। তাদের লাশও পাওয়া গেছে হোস্টেলের সেই জঙ্গলে। এইসব আবল তাবল বলছেন এসব? যদি এসব ঘটনা সত্যি হতো তবে থানায় অবশ্যই এই সম্পর্কে একটা না একটা রিপোর্ট থাকতো। রিপোর্ট বানানোর জন্য কাউকে তো বেঁচে থাকতে হবে। এইটা বলে সেই গার্ড সেখান থেকে বের হয়ে গেল। নাসিম আর কিছু না বলে তাদেরকে নিয়ে মর্গ থেকে চলে আসলো। নাসিম বাসায় এসে ফ্রেশ হয়ে ল্যাপটপ হাতে নিয়ে বিছানায় বসে আবারও সেই কেসটি নিয়ে ঘাটাঘাটি শুরু করে দিল। ইন্টারনেট থেকে সেই হোস্টেলের সম্পর্কে কোনো তথ্য খুঁজতে গেলে তিনি অবাক হন এটা দেখে যে সেই হোস্টেলের সম্পর্কে কোনো তথ্যই নেই সেখানে। কিছুক্ষণের জন্য সেই গার্ডের কথা বিশ্বাস করলেও আবার সেই কথাটি উড়িয়ে দেন, এটা ভেবে যে সলিমপুর গ্রামটি অনেকটা চট্টগ্রামের শেষের দিকে হওয়ায় এটা সম্পর্কে হয়তো কোনো তথ্যই নেই। রাত প্রায় 3টার বেশি বেজে যাওয়ায় আর কোনো কথা চিন্তা না করে ল্যাপটপ রেখে নাসিম শুয়ে পড়ল, কিন্তু টেনশনে তার ঘুম আসছে না। পরের দিন সকালে কলিং বেলের আওয়াজে ঘুম ভাঙে নাসিমের। ঘুম থেকে উঠে গেট খুলতেই দেখে যে থানার কনস্টেবল জলিল হাতে সকালের নাস্তা নিয়ে সেখানে এসে দাঁড়িয়ে রয়েছেন। এ কি স্যার, আপনি এখনো ঘুমাচ্ছিলেন? রাতে কি এখানে অসুবিধা হয়েছিল? না, এমন নয়, রাতে কালকের কেস নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে ঘুমাতে লেট হয়ে গিয়েছিল। স্যার, যদি রাগ না করেন তাহলে একটা কথা বলি। বলো, সমস্যা নেই। স্যার, আপনি এই কেসটা নিয়ে আর ঘাটাঘাটি করেন না, এটা একটা অশরীরী ঘটনা। এইসব নিয়ে আর এগোনোটাই আমাদের জন্য ভালো হবে না। তুমি কি শিওর যে এটা অশরীরী ঘটনা? না, তবে সবার মুখে তো এই কথাগুলোই শুনেছি। আপনার আগে যে স্যার এসেছিলেন তিনিও এই ঘটনা নিয়ে অনেক দূর চলে গিয়েছিলেন, কিন্তু কয়েকদিন পর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। কিছুদিন পর খবর পাওয়া যায় তিনি নাকি তার গ্রামের বাড়ি চলে গিয়েছিলেন, আর কয়েকদিন পর সেখানেই মারা যান। এসব কিছুই না, বুঝেছো জলিল? এইসব বলে আমাকে ভয় পাওয়াতে পারবে না। যাই হোক, নাস্তাটা টেবিলে রেখে তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি বলেই ওয়াশরুমের দিকে চলে গেল। সন্ধ্যায় নাসিম একাই সে হোস্টেলে আসলো। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠছে, ডানে বামে চতুর্দিকে তাকাচ্ছে। দেখে মনে হচ্ছে হোস্টেলে কেউ নেই, প্রতিটি তলায় ফাঁকা, জনশূন্য একটি হোস্টেল। আস্তে আস্তে ছাদের দিকে চলে গেল। ছাদের উপরে উঠে চতুর্দিকে তাকালো। কেমন জানি একটা বিদঘুটে গন্ধ নাসিমের নাকে ভেসে আসলো। তারপরও ছাদের কার্নিশের দিকে এগিয়ে গেল, কিন্তু কোথাও কিছু নেই। কি ব্যাপার, সবকিছুই তো নর্মাল মনে হচ্ছে। একা আসলাম, ভাবলাম ভয় পাবো হয়তো, যদি কিছু থেকে থাকে আমার সাথে দেখা দেবে। জলিল বলল অশরীরী আছে। আমি ছোটবেলা থেকে ভূত পেতেগুলো কিছুই বিশ্বাস করি না, সব হচ্ছে আমাদের মনের ভয়। ভাবতে ভাবতে নাসিম ছাদের চতুর্পাশে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে ছাদ থেকে নেমে গেল।
হোস্টেলের নিচে আসতে জলিল দৌড়ে নাসিমের কাছে গিয়ে বলল, স্যার আপনার অনেক সাহস, আমাকে সাথে না নিয়ে একাই ছাদে গেলেন। কোনো কিছু দেখেছেন? কিছু থাকলেই তো দেখব। আসলে জলিল সাহেব, আমার মনে হয় যতগুলো এই বিল্ডিং এর পাশে জঙ্গলে পাওয়া গেছে সব হত্যাকাণ্ড। ছাদ থেকে পড়ে কেউ আত্মহত্যা করেনি। স্যার কি যে বলেন, কেউ হত্যা করবে? সবই ভূত প্রেতের কাজ। তাহলে আপনার এই ধারণা? হ্যাঁ স্যার, সব লাশ তো রাতের বেলায় পাওয়া যায়। যে মানুষগুলো গুম হয়ে যায় তারা রাতের বেলায় হাওয়া হয়ে যায়। ঠিক আছে, তাহলে আপনি থানায় যান, আমি এখানে অপেক্ষা করছি। আমি আবার এই বিল্ডিং এ উঠবো। সর্বনাশ স্যার, এমন ভুল আপনি করবেন না। আমি আপনাকে যেতে বলছি, আপনি চলে যান। আমার কোনো পিছুটান নেই, তাই আমার কোনো ভয়ও নেই। আপনি এবার আসতে পারেন। ঠিক আছে স্যার, বলেই জলিল চলে গেল। গভীর রাত। ছাদে উঠে নাসিম বুঝতে পারলো গভীর এক ঘুটঘুটে অন্ধকারে পদার্পণ করেছে। হঠাৎ নাসিমের হাতের ডান দিকে ছাদের কিনারায় লক্ষ্য করলো সাদা শাড়ি পরা খুব সুন্দরী একটা মেয়ে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। নাসিম বুঝতে পারলো এটা কোনো স্বাভাবিক মেয়ে নয়। কিছুটা ভয় পেলেও সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। মেয়েটা সামনে এসে জানতে চাইলো, তুমি কে? মেয়েটি অট্ট হাসিতে ফেটে পড়লো। হাসতে হাসতে বলল, তোমার অনেক সাহস, আমাকে দেখে তুমি ভয় পাওনি? আমার সামনে আসলে কেন? ওই মানুষগুলোর মতো কি মরতে চাও? ওই মানুষগুলোকে তুমি কেন হত্যা করেছো? আমি শুধু একা ওদের হত্যা করিনি, আমার সাথে আরো অনেকজন আছে যারা ওদের হত্যা করেছে। কিন্তু কেন? কারণ ওরা মানুষ না, ওরা মানুষরূপী শয়তান। ওরা রাতের বেলা নিত্য নতুন মেয়েদের ধরে নিয়ে আসে এই হোস্টেলে। ওদের রুমে নির্মমভাবে করত, উল্লাস করত, মেয়েদের কষ্ট দিয়ে আনন্দ পেত। মেয়েদেরকে মেরে এই হোস্টেলের পেছনে জঙ্গলে ফেলে দিয়ে আসতো। শিয়াল কুকুরে ওদের ছিঁড়ে ছিঁড়ে খেত। এই মেয়েদের মধ্যে আমি ওদের হাত ওরা আমাকে মেরে ফেলেছে, তাই আমরা প্রতিশোধ নিচ্ছি। অফিসার তুমি চলে যাও, এই মামলা নিয়ে তুমি আর সামনে এগিয়েও না। আমাদের টার্গেট এখনো পূর্ণ হয়নি। আমি যাব না, তুমি আমাকে বলো আর কে কে হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমি তাদের আইনের আওতায় নিয়ে এসে কঠিন শাস্তির ব্যবস্থা করব। নাসিমের কথা শেষ না হতেই ভয়ঙ্কর চেহারা একটা প্রেতাত্মা নাসিমের গলা চেপে ধরলো। ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, ও তোকে এত সময় ভালো কথা বলেছে, তোকে যেতে বলেছে, তুই ওর কথা শুনিস না কেন? অন্য অফিসারদের মতো তোরও মৃত্যু স্বাদ জেগেছে তাই না? বলেই ধাক্কা দিয়ে গলা চেপে ধরে ছাদের কিনারায় নিয়ে গেল। সাদা শাড়ি পরা মেয়েটি দৌড়ে এসে নাসিমকে বাঁচাবার চেষ্টা করছে, কিন্তু ভয়ঙ্কর চেহারার মেয়েটি নাসিমকে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। দুজনের মধ্যে নাসিমকে নিয়ে ধস্তাধস্তি চলছে। নাসিম নিজেকে বাঁচাবার চেষ্টা করছে, কিন্তু এই প্রেতাত্মার শক্তির কাছে সে পারছে না। ভয়ঙ্কর চেহারার মেয়েটি বলল, মিম তুই ওকে ছেড়ে দে, ওকে আমি মেরে ফেলবো। যদিও বেঁচে থাকে তাহলে আমাদের বিষয়ে সবাইকে বলে দেবে। সাদা পোশাকের মিম বলল, খুব ভালো মানুষ, ওকে মারিস না, ও তো আমাদের কোনো ক্ষতি করেনি। আমার বিশ্বাস ও কারো কাছে কিছুই বলবে না। কিন্তু ভয়ঙ্কর চেহারার মেয়েটি কোনোভাবেই বুঝতে চাইছে না, সে নাসিমকে মেরে ফেলবে তো মেরে ফেলবেই। প্রিয় দর্শক, সাদা পোশাকের ভালো মেয়েটি কি পারবে খারাপ প্রেতাত্মা মেয়েটির হাত থেকে নাসিমকে বাঁচাতে? আর এই মামলার শেষটাই বা কি হবে? জানতে চাইলে আগামী পর্বের জন্য অপেক্ষা করুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।